হ্যালো এভরিওয়ান, সবাইকে এক্সেলেন্ট ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাটি নিয়ে আলোচনা করে নেব। কবিতাটি লিখেছেন পার্সি বিশি শেলি। ইংরাজি সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ রোম্যান্টিক কবি ছিলেন তিনি, যিনি তার র্যাডিক্যাল আইডিয়াস আর লিরিক্যাল মাস্টারির জন্য সুপরিচিত। বলা হয় শেলি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড লিখেছিলেন 1819 সালের 25শে অক্টোবর একটানা একবারে বসে। পরের বছর অর্থাৎ 1820 সালে এই কবিতাটি শেলির বিখ্যাত সংকলন প্রমিথিউস আনবাউন্ড আ লিরিক্যাল ড্রামা ইন 4 অ্যাক্টস উইথ আদার পোয়েমসে প্রকাশিত হয়। এই কবিতার অনুপ্রেরণা সম্পর্কে শেলি নিজেই এই কবিতার ভূমিকায় লিখেছিলেন। এই কবিতাটি ফ্লোরেন্সের কাছে আর্নো নদীর তীরে একটি বনে বসে লেখা হয়েছিল, আর সেদিন প্রবল ঝোড়ো বাতাস বইছিল, যার উষ্ণতা একই সাথে প্রশান্তিদায়ক ও উদ্দীপনাময় ছিল, যা শরৎকালীন বৃষ্টির জন্য বাষ্প সংগ্রহ করছিল। এই প্রাকৃতিক দৃশ্য এবং বাতাসের রূপই হয়ে উঠেছিল শেলির অনুপ্রেরণা। এই কবিতায় তিনি ওয়েস্ট উইন্ডকে শুধু প্রকৃতির একটা শক্তি হিসাবেই দেখেননি, বরং তার মধ্যে আবিষ্কার করেছেন পরিবর্তন, ধ্বংস ও সৃষ্টির এক চিরন্তন ছন্দ। নেক্সট, পলিটিক্যাল কনটেক্সট। এবার আমরা পোয়েমটির রাজনৈতিক প্রেক্ষাপটটাও একটু দেখে নেব। কবিতাটা ভালোভাবে বোঝার জন্য আমাদের এটাও জেনে নেওয়া কিন্তু দরকার। যেই সময় এই কবিতাটি লেখা হয়েছে অর্থাৎ 1819 সালে ছিল ইংল্যান্ডে চরম আর্থিক দুরবস্থা, আর মানুষ চাইছিল একটা রাজনৈতিক পরিবর্তন। এই অস্থির পরিস্থিতিতেই ঘটে যায় একটা ভয়াবহ ঘটনা, দ্য পিটারলু ম্যাসাকার। 16ই আগস্ট ম্যানচেস্টারের সেন্ট পিটার্স ফিল্ডে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল সংসদীয় সংস্কারের জন্য। সেখানে হঠাৎ করে সরকারি বাহিনী বর্বর আক্রমণ চালিয়েছিল। বহু মানুষ, মহিলা ও শিশু সমেত প্রায় শতাধিক আহত হয় এবং প্রায় 18 জন মারা যায়। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধের সঙ্গে একটা স্যাটিরিক্যাল, একটা উপহাসমূলক বা ব্যঙ্গপূর্ণ তুলনা বোঝাতে এর নামকরণ করা হয় পিটারলু ম্যাসাকার। শেলি এই সময় ইটালিতে থাকলেও এই ঘটনায় তিনি খুবই মর্মাহত হয়েছিলেন। তার দ্য মাস্ক অফ অ্যানার্কিতে এই প্রতিবাদ অনেক তীব্র ও স্পষ্ট, যেটা অবশ্য অনেক পরে 1832 সালে প্রকাশিত হয়। ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে সেখানে এই প্রতিবাদ হচ্ছে প্রতীকী। এখানে ওয়েস্ট উইন্ড বা পশ্চিমা বাতাস ধ্বংস আর সৃষ্টির একটা শক্তি, যা রূপক অর্থে সমাজের সেই প্রয়োজনীয় উত্থানকে বোঝায় যা পুরনো অবিচার নিপীড়নকে দূর করতে পারে। এ যেন ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সম্ভাবনার জন্ম, যে আশার বার্তা আমরা তার সেই বিখ্যাত শেষ লাইনটিতে পাই, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। কবিতার ফর্ম অ্যান্ড স্ট্রাকচার কি এবার দেখে নেওয়া যাক। পোয়েটিক ফর্ম বা কাব্যিক রূপ বলতে গেলে এটি একটি ওড, আ লিরিক্যাল পোয়েম, যা এক ধরনের গীতি কবিতা, যেটি সাধারণত দীর্ঘ, ভাবগম্ভীর ও গভীর আবেগপূর্ণ হয়। কোনো শক্তিশালী ব্যক্তি বা বিষয়কে উদ্দেশ্য করে এটা লেখা হয়ে থাকে। এখানে সেই বিষয়টি হলো দ্য ওয়েস্ট উইন্ড। নাও দ্য স্ট্রাকচার। পুরো কবিতাটিকে মোট 5টি সমান দৈর্ঘ্যের ক্যান্টোস বা সেকশন অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্যান্টোর নির্দিষ্ট একটি বিষয়বস্তু আছে, যা ওয়েস্ট উইন্ডের বিভিন্ন দিক এবং কবির অনুভূতির ক্রমবিকাশকে তুলে ধরে। প্রতিটি ক্যান্টোর দৈর্ঘ্য ঠিক 14 লাইনস। সো ইচ অফ দ্য 5 সেকশনস অ্যাক্টস লাইক আ সনেট। তবে শেলি এখানে কিন্তু ট্রেডিশনাল ইটালিয়ান বা ইংলিশ রাইম স্কিম এই সনেটগুলোতে ব্যবহার করছেন না। ইনস্টেড হি ইউজেস টেরজা রিমা or third rhyme, most famously used by Dante in the Divine Comedy. এবার প্রত্যেকটি ক্যান্টোতে 4খানা টারসেট বা 3 লাইনের স্ট্যান্জাস থাকছে এবং শেষে একটা 2 লাইনের কাপলেট থাকছে।
যেমন বললাম যে এখানে শেলি ব্যবহার করছেন টেরজা রিমা স্ট্রাকচার, যা একটা ইটালিয়ান ছন্দরীতি। এই ছন্দে কি হয়, প্রত্যেক 3 লাইনের স্ট্যান্জার মাঝের লাইনটি পরের স্ট্যান্জার প্রথম আর তৃতীয় লাইনের সাথে ছন্দ মেলায়। এর ফলে কি হয়, একটা কন্টিনিউয়াস ফ্লো, একটা অবিচ্ছিন্ন প্রবাহ তৈরি হয়। এর ছন্দ বিন্যাসটা, রাইম স্কিমটা কেমন হয়, এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি এবং শেষ দুই পংক্তির কাপলেটটার জন্য হচ্ছে ই ই। নেক্সট দ্য মিটার। কবিতাটি এখানে লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে, অর্থাৎ প্রতিটি লাইনে সাধারণত 5টি মাত্রা বা মেট্রিক্যাল ফিট রয়েছে। প্রত্যেক ফুট বা মাত্রায় প্রথমে একটা আনস্ট্রেসড সিলেবল থাকছে এবং পরে একটা স্ট্রেসড সিলেবল থাকছে। এখানে আমরা দেখতে পাবো কবিতার ফর্ম এবং স্ট্রাকচার কিভাবে একটা সুন্দর ছন্দময় গতি সৃষ্টি করছে, যা সেই ওয়েস্ট উইন্ডের গতি ও শক্তিকে প্রকাশ করে এক অপূর্ব কাব্যিক প্রভাব সৃষ্টি করছে। Now the first canto begins like this: O wild west wind, thou breath of autumn's being, হে বন্য পশ্চিমা বাতাস, তুমি শরতের নিঃশ্বাস। So here Shelley starts by directly addressing the west wind. This is an example of apostrophe, সেই figure of speech যেখানে কোনো অনুপস্থিত বা মৃত ব্যক্তি, কোনো বিমূর্ত ধারণা বা জড় বস্তুকে সরাসরি সম্বোধন করা হয়, এবং এখানে ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে ব্রেথ অফ অটমস বিইং, অর্থাৎ দ্য ভেরি এসেন্স অর লাইফ ফোর্স অফ দ্য সিজন। শুধু যেন একটা বাতাস নয়, বরং এই ওয়েস্ট উইন্ড যেন অটমের মূল জীবনী শক্তি, একটা জীবন্ত সত্তা ও শক্তির উৎস হিসাবে বলা হচ্ছে। সো ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন অ্যান্ড মেটাফর। ওয়েস্ট উইন্ডকে এখানে অটমের নিঃশ্বাস বলে বলা হচ্ছে, কারণ মেইনলি অটম সিজনেই এই ওয়েস্ট উইন্ড বইতে থাকে। দাও, ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, দাও ইজ দ্য আর্কেইক ফর্ম অফ ইউ, অর্থাৎ তুমি, যার অদৃশ্য উপস্থিতি থেকে। বাতাসকে আমরা দেখতে পাই না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। সো দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, দ্য লিভস ডেড আর ড্রিভেন, তোমার উপস্থিতি থেকে গাছের মরা পাতাগুলো ঝরে পড়ে, উড়ে চলে যায়। কেমন ভাবে সেগুলো ওড়ে? লাইক ঘোস্টস ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লিইং, যেন কোনো এনচ্যান্টার অর্থাৎ কোনো এক্সরসিস্ট, কোনো ওঝা বা মায়াবী জাদুকরের কাছ থেকে তার মন্ত্রকে ভয় পেয়ে ভূতেরা পালিয়ে যায়। সো উই ফাইন্ড আ সিমিলি হিয়ার। এখানে বাতাসে ঝরে পড়া, উড়ে যাওয়া মৃত পাতাদের সাথে তুলনা করা হয়েছে ভয় পাওয়া ভূতেদের সাথে, যারা সেই ওঝা বা জাদুকরের কাছ থেকে শাস্তি পাওয়ার ভয়ে প্রাণপণে পালিয়ে যায়। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, অর্থাৎ হলুদ, কালো, ফ্যাকাশে এবং হেকটিক রেড, দ্যাট ইজ আ রেডনেস উইচ ইজ নট হেলদি, একটা জ্বরগ্রস্ত অস্বাভাবিক উজ্জ্বল লাল রঙকে বোঝাচ্ছে, যা ডিকে বা পচনের আগে পাতার মধ্যে দেখা যায়। খেয়াল করবে এখানে পাতাগুলো কিন্তু সতেজ সবুজ নয়, মৃতপ্রায়, ক্ষয়প্রাপ্ত, বিভিন্ন নির্জীব রঙের এই পাতাগুলোকে এরপর কবি কি বলছেন? পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিটিউডস। এটাও একটা মেটাফর। এখানে অসংখ্য মরা পাতাগুলোকে একটা বিশাল জনতার সাথে তুলনা করা হয়েছে, যারা কোনো মারাত্মক সংক্রামক রোগ যেমন প্লেগে আক্রান্ত হয়েছে। পেস্টিলেন্স স্ট্রিকেন মানে মহামারীতে আক্রান্ত, তারা দুর্বল, অসুস্থ, মৃতপ্রায়। এই মৃতপ্রায় পাতাগুলি এখানে সমাজের সেই ক্ষয়ে যাওয়া, ক্ষয়িষ্ণু, পচন ধরা খারাপ দিকগুলির প্রতীক, যেগুলোর পতন হলে তবেই কিন্তু ভালো কিছু আবার আসতে পারে। ও দাও হু চ্যারিয়টেস্ট, হে তুমি। আবারও কবি এখানে ডিরেক্টলি অ্যাড্রেস করছেন ওয়েস্ট উইন্ডকে। সো দিস ইজ আ কন্টিনিউয়েশন অফ দ্য অ্যাপোস্ট্রফি ইউজড আর্লিয়ার। হু চ্যারিয়টেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, ওয়েস্ট উইন্ডকে এখানে একটা
চ্যারিয়টিয়ার বা একটা রথ চালক হিসাবে কল্পনা করা হয়েছে। একজন রথ চালকের মতন যেন সে চ্যারিয়ট বা রথ চালিয়ে বহন করে নিয়ে যায় টু দ্য ডার্ক উইন্ট্রি বেড, শীতের অন্ধকার শয্যায়, অর্থাৎ শীতকালের ঠান্ডা মাটির গভীরে। কাদের নিয়ে যায়? দ্য উইংড সিডস where they lie cold and low. এখানে উইংড সিডস বলতে বোঝানো হয়েছে এমন ধরনের বীজকে যাদের ন্যাচারাল স্ট্রাকচার্স যেমন ফাইবার্স বা উইংস থাকে, যেগুলি তাদেরকে বাতাসে ভাসতে সাহায্য করে, যেমন মেপল, ড্যান্ডেলিয়ন, এদের বীজে এমন অংশ থাকে যা তাদের দীর্ঘ দূরত্বে ভাসিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই বীজগুলি শীতের ঠান্ডা মাটিতে যেন ঘুমিয়ে থাকে, কিন্তু বসন্ত এলেই এগুলোই আবার চারা গাছ হয়ে নবজীবনে জেগে উঠবে। তাহলে এটা হলো একটা পরিবর্তন, পুনর্জন্ম এবং আশার প্রতিচ্ছবি। এই বীজগুলি কেমন ভাবে ঘুমিয়ে থাকে? Each like a corpse within its grave. This is a simile comparing each seed to a dead body or corpse buried in a tomb. প্রতিটি বীজ যেন কবরে শুয়ে থাকা মৃতদেহ। Until, যতক্ষণ না, thine as your sister of the spring, বসন্তে তোমার নীল বর্ণা বোন। As your means the clear beautiful blue skies of spring. এখানে as your sister বলতে বসন্তের উষ্ণ জীবনদায়ী বাতাসকে বোঝানো হয়েছে, যা অটম অ্যান্ড উইন্টারের সেই ঝোড়ো ধূসর আকাশের পর বসন্তের পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশের ইঙ্গিত দেয়। সে কি করে? shall blow her clarion over the dreaming earth. ক্ল্যারিয়ন মানে হলো ট্রাম্পেট, তুর্য বা শিঙা, অর্থাৎ বসন্তে তোমার নীলবর্ণা বোন তার তুর্যখানি বাজাবে ঘুমন্ত পৃথিবীর উপর। এখানে আমরা একটা বিবলিক্যাল অ্যালিউশন পাচ্ছি, যেখানে বাইবেলে বলা হচ্ছে লাস্ট জাজমেন্টের কথা, যখন একটা ক্ল্যারিয়ন কল বা তুর্যধ্বনি ঘোষণা করবে দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য অ্যাওয়েকেনিং অফ দ্য ডেড। শেষ তুর্য বাজলে মৃতরা পুনরুত্থিত হবে, তারা আবার জেগে উঠবে। ঠিক একই রকম ভাবে বসন্তের বাতাসও পৃথিবীতে যেন তুর্যধ্বনি বাজিয়ে মৃত প্রকৃতিতে জীবন ফিরিয়ে আনে, প্রকৃতির পুনর্জন্ম ঘটায়। and feel driving sweet birds like flocks to feed in the air. এই ব্র্যাকেটের মধ্যে বাক্যটিতে একটা সিমিলি এবং পার্সনিফিকেশন আমরা দুটোই পাচ্ছি। বসন্তের বাতাসে মিষ্টি যে ফুলের যে মিষ্টি কুড়িগুলোকে এমনভাবে বের করে আনে যেন মেষপালক ভেড়ার পালকে চারণভূমির দিকে নিয়ে যাচ্ছে খাদ্য গ্রহণ করে পরিপুষ্ট হয়ে ওঠার জন্য। এবার ফিরে যাই এই দুটি শব্দে, যেগুলো যার মিনিং কিন্তু বাদ দিয়ে এসেছি। and feel, now here comes the intervening bracket. So total sentence টা হচ্ছে and feel with living hues and odors plain and hill. আর প্রাণবন্ত রং এবং গন্ধ দিয়ে সমতল ও পাহাড়কে ভরে দেবে। মাঠ ও পাহাড় বসন্তে নানান রঙিন ফুলে ভরে ওঠে। বাতাসে সেই ফুলগুলো যখন দোলে তখন চারপাশটা ভীষণ প্রাণবন্ত লাগে। wild spirit which art moving everywhere, বন্য আত্মা অর্থাৎ যাকে বশ করে রাখা যায় না, যে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কবি আবার সরাসরি ওয়েস্টউইন্ডকে এখানে সম্বোধন করছেন as wild spirit. destroyer and preserver, বিনাশকারী এবং রক্ষাকারী। It is destroyer in the sense it destroys the dead and decayed leaves, মৃত পাতাগুলোকে ধ্বংস করে। একই সাথে it plays the role of preserver in life as it deposits the seeds safely in their dark wintry bed until spring. নতুন জীবনের জন্য বীজগুলোকে সযত্নে সংরক্ষণ করে। এই দ্বৈত ভূমিকা এটিকে একটি শক্তিশালী, প্রায় ঈশ্বরের মতন মহাশক্তিধর করে তোলে। হিয়ার ও হিয়ার, শোনো ও শোনো, একটা আবেগপূর্ণ,
খুব আন্তরিক আবেদন। হিয়ার শব্দটার রেপিটেশন বুঝিয়ে দেয় যে এখানে কবি কতটা আকুলভাবে এই ওয়েস্ট উইন্ডের সাড়া পেতে চাইছেন। তাহলে এই ফার্স্ট ক্যান্টো জুড়ে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ওপর এই ওয়েস্ট উইন্ডের কি প্রভাব পড়ছে, ফোকাসিং অন হিজ পাওয়ার ওভার লিভস অ্যান্ড দ্য সিডস অন ল্যান্ড। নাও দ্য সেকেন্ড ক্যান্টো, দাও অন হুজ স্ট্রিম, তুমি যার স্রোতের উপর। এখানে স্ট্রিম বা স্রোত হলো ওয়েস্ট উইন্ডের শক্তিশালী প্রবাহ বা গতির জন্য একটা মেটাফর, যা বোঝায় যে বাতাস যেন আকাশে একটা মাইটি স্ট্রিম, একটা শক্তিশালী নদীর মতন প্রবাহিত হচ্ছে। মিট দ্য স্টিপ স্কাইস কমোশন, মিট মিন্স অ্যামিড মানে মধ্যে, মাঝখানে। ঝড়ের সময় আকাশের বিশৃঙ্খল ও উত্তাল অবস্থার মাঝে loose clouds like earth's decaying leaves are shed, মৃত পাতারা যেমন পৃথিবীতে গাছ থেকে ঝরে যায় তেমনি আকাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিক্ষিপ্ত আলগা মেঘের দল। এখানে আমরা আবার একটা সিমিলি পাচ্ছি, যেখানে এই মৃত পড়ে যাওয়া পাতাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে লুজ ক্লাউডসকে। shook from the tangled boughs of heaven and ocean, যেগুলো স্বর্গ ও সমুদ্রের জট পাকানো ডালপালা থেকে ঝরে পড়ে। ট্যাঙ্গলড বাউস মানে জট পাকানো ডালপালা, এখানে হেভেন স্বর্গ বা আকাশ এবং ওশন মহাসাগরকে গাছ হিসাবে কল্পনা করা হয়েছে, এবং তাদের এই বাউস অর্থাৎ ডালপালাগুলো কি, সেগুলো হলো বাতাস, কুয়াশা এবং জলীয় বাষ্পের জটিল জট পাকানো কেওটিক মাসেস, যেখানে মেঘ তৈরি হয়। সেখান থেকে ওয়েস্ট উইন্ডের প্রভাবে মেঘগুলি যেন ঝরে পড়ছে। এঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং, another striking metaphor here. Here clouds are called angels of or messengers of rain and lightning. Angels are messengers of God. তাহলে angels বা দেবদূতেরা কিন্তু সাধারণত সুসংবাদ নিয়ে আসে, কিন্তু এখানে মেঘ কি বহন করে আনছে? সে এনেছে বৃষ্টি আর বজ্রপাতের বার্তা। তাদের উপস্থিতি সেই আসন্ন ঝড় বৃষ্টির জানান দিচ্ছে। There are spread, সেই মেঘগুলো ছড়িয়ে পড়েছে কোথায়? On the blue surface of thine airy surge, তোমার বায়বীয় তরঙ্গের নীল পৃষ্ঠের ওপর। A metaphor again. এখানে আকাশকে একটা বিশাল নীল সমুদ্র ভাবা হয়েছে, যার ওপর ওয়েস্ট উইন্ড যেন ঢেউ তুলছে, আর মেঘগুলো সেই বাতাসের ঢেউয়ের ওপরে ছড়িয়ে আছে। এবার দেখব সেগুলো কেমন ভাবে ছড়িয়ে আছে। Like the bright hair uplifted from the head of some fierce Maynard, যেন কোনো উগ্র মেনার্ডের মাথা থেকে উঠে আসা উজ্জ্বল চুলের মতন। আমরা এখানে একটা ক্লাসিক্যাল অ্যালিউশন পাচ্ছি। আমরা ওড টু নাইটিঙ্গেলে ব্যাখাসের কথা পড়ে এসেছি। ব্যাখাসের গ্রিক মাইথোলজিতে নাম হলো ডায়োনিসাস। এই ডায়োনিসাস হচ্ছে দ্য গড অফ ওয়াইন, ফার্টিলিটি অ্যান্ড রেভেলরি। গ্রিক পুরাণের মদ, উর্বরতা, উন্মাদনা, উল্লাসের দেবতা ডায়োনিসাসের অনুসারী ফলোয়ার্স ছিল এই মহিলারা, এই মেনার্ডরা। Those were the frenzied female followers of Dionysus or Bacchus, known for their wild dances in Greek mythology. তাদের বন্য উন্মত্ত নাচের জন্য তারা পরিচিত ছিল। এই ফিয়ার্স মেইনার্ডের চুলের মতন এলোমেলো মেঘ, একটা খুব স্ট্রং সিমিলি পাচ্ছি আমরা এখানে, যা ঝড়ের বিশৃঙ্খল, অদম্য এবং শক্তিশালী রূপটাকে তুলে ধরছে। Even from the dim verge of the horizon to the zenith's height. Dim verge of the horizon মানে দিগন্তের অস্পষ্ট দূরবর্তী প্রান্ত থেকে জেনিথ মানে মাথার উপর আকাশ চূড়া পর্যন্ত বিস্তৃত। The locks of the approaching storm, কি বিস্তৃত? আসন্ন ঝড়ের কেশরাশি।
ইটস আ মেটাফর হিয়ার। এখানে মেঘের আকৃতিকে চুলের সাথে তুলনা করা হয়েছে। দ্য স্টর্ম ইটসেলফ ইজ পার্সনিফাইড, ঝড় যেন এই চুলের অধিকারী। দাও ডার্জ অফ দ্য ডাইং ইয়ার, ডার্জ মানে হলো শোকগাথা, মৃত ব্যক্তির জন্য একটি শোকপূর্ণ গান যা প্রায়শই শেষকৃত্যে গাওয়া হয়। এটাও একটা মেটাফর যেখানে বাতাসের শব্দকে একটি ডার্জ বা শোকসঙ্গীত বলা হচ্ছে। কার জন্য এই ডার্জটা গাওয়া হচ্ছে? অফ দ্য ডাইং ইয়ার, মৃত প্রায় বছরটির জন্য। দেখো অটমের শেষ এবং শীত আসছে, তার মানে এটা ঘোষণা করছে একটা বছরের সমাপ্তি হতে চলেছে, যেন তার মৃত্যু ঘটছে। টু উইচ দিস ক্লোজিং নাইট, যার প্রতি এই আসন্ন রাত, উইল বি দ্য ডোম অফ আ ভাস্ট সেপালকার, হবে এক বিশাল সমাধির গম্বুজ। এই অন্ধকার কালো রাত যেন এই মৃতপ্রায় বছরটির উপর আচ্ছাদিত একটা সমাধির ছাদ হয়ে উঠবে। vaulted with all thy congregated might of vapors, যা পূর্ণ থাকবে তোমার জমাকৃত, কনগ্রিগেটেড মানে জমাকৃত, বাষ্পতে, জলীয় বাষ্পের শক্তিতে। দ্য স্কাই ইজ হিয়ার আর্চড লাইক আ ভল্ট, আকাশ যেন একটা বিশাল গম্বুজ, যা পূর্ণ হয়েছে ওয়েস্ট উইন্ডের জমা করা দ্য মাইট অফ ভেপার্স বা বাষ্পীয় শক্তিতে। From whose solid atmosphere black rain and fire and hail will burst, যার ঘন বায়ুমণ্ডল থেকে বিস্ফোরিত হবে কালো বৃষ্টি, ফায়ার দ্যাট ইজ লাইটনিং বা বিদ্যুৎ, অ্যান্ড হেইল মানে শিলাবৃষ্টি, সেই সব ডিস্ট্রাকটিভ এলিমেন্টস অফ নেচার, প্রকৃতির সেই সমস্ত ধ্বংসাত্মক উপাদানগুলি ঝড় ভারাক্রান্ত আকাশের এই গাঢ় মেঘমণ্ডল থেকে ফেটে পড়বে। বার্স্ট শব্দটা এই উপাদানগুলির একটা তীব্র আকস্মিক নির্গমনকে বোঝাচ্ছে। ও হিয়ার, ও শোনো, again a fervent apostrophe and exclamation to the west wind, কবির আকুল আহ্বান বাতাসের প্রতি, সে যেন কবির প্রার্থনা শোনে। So this second canto highlights the wind's influence in the sky, আকাশে ওয়েস্ট উইন্ডের প্রভাব আমরা এই স্ট্যান্জাতে দেখতে পাচ্ছি। Now the third canto, ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করে কবি বলছেন, Thou who didst waken from his summer dreams, তুমি যে জাগিয়ে তুলেছিলে তার গ্রীষ্মকালীন ঘুম থেকে। কাকে জাগিয়েছিল? দ্য ব্লু মেডিটেরেনিয়ান, সেই নীল ভূমধ্য সাগরকে। নাও মেডিটেরেনিয়ান sea is the large sea connected to the Atlantic Ocean, surrounded by Europe, Asia and Africa. সেই মেডিটেরেনিয়ান সি সে কি করছিল তখন? where he lay, যেখানে সে শুয়েছিল। তাহলে মেডিটেরেনিয়ান সি কে এখানে ঘুমন্ত ব্যক্তি হিসাবে দেখিয়ে পার্সনিফাই করা হচ্ছে। lulled by the coil of his crystalline streams, লাল মানে ঘুম পাড়ানো, ক্রিস্টালাইন স্ট্রিমস হলো মেডিটেরেনিয়ানের স্বচ্ছ উজ্জ্বল স্রোত। কয়েল সাজেস্টস দেয়ার ওয়াইন্ডিং মুভমেন্ট, এঁকে বেঁকে ওই স্রোতের বয়ে চলা বোঝাচ্ছে, অর্থাৎ স্বচ্ছ স্রোতধারার কুণ্ডলী তাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। beside a pumice isle in Bayer's Bay, বাইয়ার উপসাগরের এক পাথুরে দ্বীপের পাশে। এই বাইয়াস বে বা বাইয়ার উপসাগর ছিল প্রাচীন রোমানদের বিলাসবহুল সমুদ্রতট এবং অবকাশ যাপনের স্থান, যা ইটালির নেপলস শহরের কাছে অবস্থিত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই বাইয়াস বের অনেক অংশ জলের নিচে ডুবে যায়। আর পামিস আইল বলতে বোঝানো হয়েছে একটা দ্বীপ, যা পামিস বা ঝামা পাথর দিয়ে তৈরি। এটা একটা হালকা ও ছিদ্রযুক্ত আগ্নেয় শিলা, যা ঠান্ডা হয়ে যাওয়া লাভা থেকে তৈরি হয়। and saw in sleep old palaces and towers, এবং ঘুমন্ত অবস্থায় সে অর্থাৎ ভূমধ্য সাগর পুরনো প্রাসাদ এবং মিনার দেখছিল।
Now these refer to the ancient ruins. এখানে জলের নিচে ডুবে থাকা সেই প্রাচীন রোমান স্থাপত্যের সেই প্রাচীন ধ্বংসাবশেষের কথা এখানে বলা হচ্ছে। Quivering within the waves intenser day. Quivering অর্থাৎ কাঁপছিল সমুদ্রের তরঙ্গের উপর সূর্যের আলো পড়ায় জলের নিচে ডুবে থাকা ধ্বংসাবশেষগুলো যেন হালকা কাঁপছে বলে মনে হচ্ছিল। All overgrown with azure moss and flowers. এই ধ্বংসাবশেষগুলো নীল শৈবাল আর ফুলে ঢাকা ছিল। This indicates their ancient and undisturbed state. সেই প্রাচীন কাল থেকে এগুলো একইভাবে নিমজ্জিত হয়ে আছে এই প্রাসাদ আর মিনার। So sweet the sense faints picturing them. সেগুলো এত সুন্দর যে তাদের ছবি কল্পনা করলেই এক মিষ্টি মুগ্ধতায় হারিয়ে যেতে হয়, সব অনুভূতি যেন লোপ পায়। Thou for whose path? Thou here addresses the west wind again, shifting focus from the Mediterranean to the west wind again. তার মানে বলা হচ্ছে তুমি ওয়েস্ট উইন্ড যার চলার পথের জন্য দ্য অ্যাটলান্টিক্স লেভেল পাওয়ার্স। অ্যাটলান্টিক্স লেভেল পাওয়ার্স হলো অতলান্তিক মহাসাগরের বিশাল সমতল ও শক্তিশালী জলরাশি ক্লিভ themselves into chasms. তারা নিজেরাই যেন ক্লিভ বা চিরে যায় এবং chasms অর্থাৎ গভীর খাদ বা গহ্বরের রূপ নেয়। তার মানে হলো যে পশ্চিমা বাতাস যখন অ্যাটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বয়ে যায় তখন সমুদ্রের শান্ত নিরবচ্ছিন্ন জলের ঢেউগুলি যেন বাতাসকে পথ ছেড়ে দেওয়ার জন্য নিজেরাই ক্লিভ অর্থাৎ চিরে গিয়ে বিভক্ত হয়ে গিয়ে chasms গভীর খাদের সৃষ্টি করে। এটি বোঝায় যে বাতাসের শক্তি ও প্রভাব এতই বিশাল যে সমুদ্র পর্যন্ত তার সামনে মাথা নত করে। While far below, ওপরে জল যখন এরকম বিভক্ত হয়ে বাতাসকে পথ করে দিচ্ছে তখন সমুদ্রের গভীরে কি ঘটছে? The sea blooms and the oozy woods. যেখানে সমুদ্রের ফুল এবং উজি মানে ভিজে কর্দমাক্ত পিচ্ছিল সমুদ্রতলের উপর জন্মানো নরম গাছপালার কথা বলা হয়েছে, which wear the sapless foliage of the ocean. যা পরিধান করে আছে সমুদ্রের নির্যাসীন নিষ্প্রাণ পাতা। পাতাগুলি স্যাপলেস অর্থাৎ যাদের মধ্যে এই টেরেস্ট্রিয়াল অর ল্যান্ড প্লান্টস বা মাটির গাছপালার মতন স্যাপ বা রস থাকে না, তাই পাতাগুলো সবুজ সতেজ নয়। Know thy voice. তারা তোমার কণ্ঠস্বর চেনে। These plants react to the powerful sound and presence of west wind. কিভাবে তারা রিঅ্যাক্ট করে? And suddenly grow grey with fear. তারা হঠাৎ ভয়ে ধূসর হয়ে যায়, ভয়ে যেন তারা রং হারিয়ে ফেলে। And tremble and despoil themselves. আর তারা কেঁপে ওঠে আর despoil করে নিজেদের। Despoil means to strip or shade, tear away parts of themselves like leaves, petals, etc. অর্থাৎ নিজেদের পাতা, ফুল, পাপড়ি তারা ভয়ে যেন ঝরিয়ে ফেলে দেয়। অর্থাৎ সমুদ্রের উদ্ভিদরা বাতাসের শক্তির ভয়ে নিজেদের প্রাকৃতিক সৌন্দর্য অলংকার ত্যাগ করছে, ঠিক মানুষের মতন যেন তারা এক শক্তিশালী সত্তাকে শান্ত করার জন্য নিজেদের ঐশ্বর্য ত্যাগ করে দিচ্ছে। ও হিয়ার, ও শোনো, প্রথম তিনটে ক্যান্টোর শেষেই কিন্তু আমরা এই ও হিয়ার পাচ্ছি, যা বুঝিয়ে দেয় কবি আকুল আবেগে পশ্চিমা বাতাসকে ডাকছেন, তার সাড়া চাচ্ছেন। So in this third canto we see the wind's influence and might over the oceans. মহাসাগরের ওপর ওয়েস্ট উইন্ডের প্রভাব প্রতিপত্তি আমরা এই থার্ড ক্যান্টোতে দেখতে পাচ্ছি। Now from this fourth canto the poet becomes personal. এখানে তিনি কি বলছেন? এখানে তিনি তার হৃদয়ের আরতিটা ওয়েস্ট উইন্ডের কাছে তুলে ধরছেন। If I were a dead leaf thou mightest bear. যদি আমি একটি মৃত পাতা হতাম তুমি আমায় উড়িয়ে নিয়ে যেতে পারতে। If I were a swift cloud to fly with thee. যদি আমি একটি দ্রুতগামী মেঘ হতাম
তবে তোমার সাথে আকাশে ভেসে বেড়াতে পারতাম। তার মানে কবি এখানে বাতাসের মতন মুক্ত স্বাধীন হতে চান। A wave to pant beneath thy power. যদি আমি তোমার শক্তির নিচে হাঁপাতে থাকা একটি ঢেউ হতে পারতাম। And share the impulse of thy strength. আর ভাগ করে নিতে পারতাম তোমার শক্তির অনুপ্রেরণা। তার মানে কবি বাতাসের শক্তির মূল উৎসটাকে অনুভব করতে চান। Only less free than thou. যদিও তোমার থেকে কম স্বাধীন, পাতা, মেঘ বা ঢেউ হলেও তোমার মতন পুরোপুরি মুক্তির স্বাদ পেতে পারতাম না। ও আনকন্ট্রোলেবল, হে অদম্য। ইফ ইভেন আই ওয়্যার অ্যাজ ইন মাই বয়হুড, যদি আমি আমার কৈশোর বেলার মতন থাকতাম। অ্যান্ড কুড বি দ্য কমরেড অফ তাই ওয়ান্ডারিংস ওভার হেভেন, তবে আকাশে তোমার ভ্রমণের সহযাত্রী হতে পারতাম। As then, when to outstrip thy sky speed scarce seemed a vision, কারণ তখন তোমার স্কাই স্পিড বা আকাশের মধ্যে দিয়ে বয়ে চলা দ্রুত গতিকে আউটস্ট্রিপ বা ছাড়িয়ে যাওয়া কেবলমাত্র ভিশন বা কল্পনা বলে মনে হতো না। দ্যাট মিনস ইন হিজ ইউথ দ্য পোয়েট ফেল্ট সো এনার্জেটিক অ্যান্ড ফ্রি, তার কৈশোরে তিনি এতটাই স্বাধীন ও তেজস্বী ছিলেন যে মনে হতো বাতাসের এই দ্রুত গতিকেও তিনি অনায়াসে ছাড়িয়ে যেতে পারেন। I would never have striven as thus with thee in prayer in my sore need. যদি আমি সেই সময়ের মতন ফ্রি অ্যান্ড স্ট্রং থাকতাম, তবে আজ আমার এই সোর নিড, চরম প্রয়োজনের সময় তোমার কাছে আমি এমন ভাবে প্রার্থনা করতাম না। তার অতীত আত্মবিশ্বাস আর বর্তমান অসহায় মানসিক অবস্থার মধ্যে তাহলে একটা কন্ট্রাস্ট লক্ষ্য করা যাচ্ছে। Now he makes a direct urgent plea. Oh, lift me as a wave, a leaf, a cloud. হে বাতাস, আমাকে একটি ঢেউ, একটি পাতা বা একটি মেঘের মতন উপরে ভাসিয়ে নাও। I fall upon the thorns of life, I bleed. আমি জীবনের কাঁটার ওপর পড়ে গেছি, আমি রক্তাক্ত হচ্ছি। Thorns of life actually a metaphor for the sufferings and misfortunes. জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার একটা রূপক হচ্ছে এই thorns of life. And bleed symbolizes his deep emotional or spiritual wounds. এই রক্তপাত তার গভীর মানসিক ও আধ্যাত্মিক যন্ত্রণার প্রতীক হয়ে উঠছে। A heavy weight of ours has chained and bowed one too like thee. সময়ের ভার এমন একজনকেও শৃঙ্খলবদ্ধ, চেইন্ড মানে শৃঙ্খলবদ্ধ, অ্যান্ড বাউড নত করেছে, যে এক সময় তোমার মতনই ছিল। কিরকম ছিল সেটা? টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড, অদম্য বা অবাধ, দ্রুত এবং গর্বিত। আবার তিনি সেরকম দুর্দম মুক্ত হয়ে উঠতে চান, ওয়েস্ট উইন্ডের ওয়াইল্ড ফ্রিডমকে অনুভব করতে চান, কিন্তু এর পেছনে তার একটা কারণ আছে। সেই পারপাস বা উদ্দেশ্যটা এবার আমরা দেখে নেব। নাও দ্য ফিফথ ক্যান্টো, মেক মি দাই লায়ার। লায়ার হলো প্রাচীন গ্রিসে ব্যবহৃত এক ধরনের তারের বাদ্যযন্ত্র। কবি এখানে ওয়েস্ট উইন্ডকে অনুরোধ করছেন যে আমায় তোমার লায়ার, তোমার নিজস্ব বাদ্যযন্ত্র বানিয়ে নাও। ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, ঠিক যেমন বনভূমি তোমার হাওয়ায় বেজে ওঠে, বনভূমি যেমন তোমার একটি লায়ারের মতন কাজ করে, আমাকেও তুমি ঠিক সেরকম বানিয়ে নাও। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, যদিও বনভূমির মতনই আমার পাতাগুলিও ঝরে যাচ্ছে, তাতে কি বা এসে যায়। এখানে ফলিং লিভস তার জীবনের অটামনাল স্টেজ বা বয়স বাড়া এসব কিন্তু বলছে না। এখানে দ্য লিভস আর ফলিং সেটা তার বর্তমান হতাশা বা অনুপ্রেরণা হারানোর প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। দ্য টিউমাল্ট অফ তাই মাইটি হারমোনিজ, তোমার শক্তিশালী ঐক্যতানের তুমুল কোলাহল, will take from both a deep autumnal tone, আমাদের উভয়ের থেকে, অর্থাৎ both me and the forest, আমার এবং বনভূমির মধ্যে থেকে একটা গম্ভীর শরৎকালীন সুর সৃষ্টি করবে।
So these suggests that beauty can be found even in decay and transition. Sweet though in sadness, these tone, though sad, will still be beautiful and poignant. সুরটা দুঃখ ভরা হলেও সেটা সুন্দর এবং মধুর হবে। Be thou, spirit fierce, my spirit. হে দুর্দম আত্মা, তুমি আমার সাথে মিশে গিয়ে আমার আত্মা হয়ে ওঠো। Be thou me, impetuous one. হে বেগবান উদ্দাম সত্তা, তুমি আমার সত্তা, আমি হয়ে ওঠো। তাহলে কবি এখানে শুধুমাত্র আর ওয়েস্ট উইন্ডের লায়ার হয়ে থাকতে চান না, তিনি ওয়েস্ট উইন্ডের মধ্যে মিশেও যেতে চান না, তিনি চান এই দুর্দম অবাধ বাতাস যেন তার সত্তার সঙ্গে একাত্ম হয়ে যায়, তার অস্তিত্বের সঙ্গে এক হয়ে যায়, যাতে ওয়েস্ট উইন্ডের সব শক্তি তার নিজের মধ্যে সঞ্চারিত হয়। Drive my dead thoughts over the universe. Dead thoughts here refers to Shelley's unfulfilled views and visions of life. They are called dead because they have not yet been realized. মৃত চিন্তা, কারণ এগুলো এখনো তার মনের মধ্যেই চাপা আছে, অপ্রকাশিত, অব্যক্ত, একটা লেটেন্ট অবস্থায় রয়েছে, বাইরে প্রকাশিত বা বাস্তবায়িত হয়নি। তিনি কি বলছেন যে আমার এই মৃত চিন্তাগুলোকে তুমি মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে দাও, লাইক উইদার্ড লিভস টু কুইকেন আ নিউ বার্থ, শুকনো পাতাগুলোর মতন একটা নতুন জন্মকে ত্বরান্বিত করতে। এখানে আমরা একটা সিমিলি পাচ্ছি, এখানে শেলি তার ডেড থটস বা মৃত ভাবনাগুলির একটা কম্প্যারিজন করছেন শুকনো পাতার সাথে, যা পশ্চিমা বাতাসে ঝরে পড়ে, পচে গিয়ে মাটিকে উর্বর করে তোলে এবং নতুন গাছের জন্মের উপযোগী পরিবেশ তৈরি করে। ঠিক একই রকম ভাবে শেলিও চান তার মৃতপ্রায় চিন্তাগুলো যেন মহাবিশ্বে ছড়িয়ে যাক। এই চিন্তাগুলো তাহলে সমাজের বুকে নতুন প্রাণের সঞ্চার করবে এবং একটা ইমপ্রুভড অ্যান্ড বেটার, একটা উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। And by the incantation of this verse, incantation means a magical chant or spell, কোনো জাদু মন্ত্রের উচ্চারণ, অর্থাৎ এই কবিতার মন্ত্রমুগ্ধ শব্দের দ্বারা scatter as from an unextinguished hearth, ছড়িয়ে দাও যেন এক unextinguished অর্থাৎ এখনো extinguish বা নিভে যায়নি এমন হার্থ বা উনুন থেকে ashes and sparks, my words among mankind. যেমন একটি জ্বলন্ত উনুন থেকে ছড়িয়ে পড়ে ছাই আর স্ফুলিঙ্গ, তেমনি আমার কথাগুলো ছড়িয়ে দাও মানব জাতির মাঝে। It's a simile where Shelley compares himself with an unextinguished hearth and his prophetic words with ashes and sparks. নিজেকে জ্বলন্ত আগুন এবং তার কথাগুলোকে ছাই আর স্ফুলিঙ্গের সাথে তুলনা করছেন। Be through my lips to unawakened earth the trumpet of a prophecy. আমার কণ্ঠের মাধ্যমে তুমি হয়ে ওঠো ঘুমন্ত পৃথিবীর জন্য ভবিষ্যৎবাণীর তুর্যধ্বনি। অর্থাৎ কবি চান তার কথাগুলো বাতাসের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয়ে ভবিষ্যতের পরিবর্তন এবং এক আশার বাণীর শক্তিশালী ঘোষণা হয়ে উঠবে। ও উইন্ড, তিনি আবারও সরাসরি বাতাসকে সম্বোধন করে বলছেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? যদি শীত আসে তবে বসন্ত কি খুব দূরে থাকতে পারে? That immensely famous line, now it's a rhetorical question, যা চিরকাল এক গভীর আশার বার্তা বহন করে। প্রকৃতির অমোঘ নিয়মে যেমন উইন্টার শীতের পরেই অনিবার্যভাবে স্প্রিং বসন্ত আসেই, নির্জীব প্রকৃতি আবার প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনি প্রতিটি কষ্টের পরেই আসে সুখের দিন, প্রতিটি হতাশার পরেই ফোটে আসার নতুন ফুল। এই কালজয়ী লাইনটি বারবার আমাদের মনে করিয়ে দেয় যে
ধ্বংসের মধ্যে দিয়েই কিন্তু নতুন সৃষ্টির সূচনা হয়। আর জীবনে কোনো প্রতিকূলতাই চিরস্থায়ী নয়। উজ্জ্বল ভোরের আলো প্রতিটি রাতের আঁধার পেরিয়ে ঠিক আসবে। So this poem is not just a magnificent ode to nature's power, but a passionate call for change, renewal and hope. এখানে কবি ওয়েস্টউইন্ডের শক্তিকে এক বিপ্লবের শক্তির প্রতীক হিসাবে চিত্রিত করেছেন, যা সমাজে পরিবর্তন, সংস্কার এবং আশার জন্ম দেয়। সো অন দ্যাট নোট অফ হোপ অ্যান্ড অপটিমিজম আজকের এক্সপ্লানেশন এখানেই শেষ করছি। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।